এটা আজকে সন্ধেবেলায় মোটামুটি বেরিয়ে পড়েছি সপরিবারে অফিস শেষে। একটু তো ভিড় আছে, ট্রাফিক আছে, ব্যাঙ্গালোরের বিখ্যাত ট্রাফিক কাটিয়ে আমরা প্রায় 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি প্যালেস গ্রাউন্ডে। কেন যাচ্ছি বলুন তো প্যালেস গ্রাউন্ডে? সবই জানাবো এই ব্লগের মধ্যে। হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে সিলিকন সিটিতে মা জগদ্ধাত্রী পুজোর জাঁকজমক। চন্দননগর থেকে মা এসেছেন ডিরেক্টলি সিলিকন সিটিতে। ভাবতে পারা যাচ্ছে ব্যাঙ্গালোরের বুকে, ব্যাঙ্গালোরের মাটিতেও হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজো আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের হাত ধরে ব্যাঙ্গালুরুর বুকে এই বছর নয়, এটা নিয়ে 3 বছর হচ্ছে এক অসাধারণ আয়োজনে অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পুজো। যাক, এবার মোটামুটি পৌঁছে গেছি গেট নাম্বার 9 প্যালেস গ্রাউন্ড প্রিন্সেস গ্রিনসে। এবার চলুন ভেতরের দিকে যাওয়া যাক। অনেকটা সময় রাস্তার ওপর দিয়ে কাটিয়েছি। ভেতরটা যথারীতি ভীষণই সুন্দর। দুর্গাপুজোর সময় আরও জাঁকজমকপূর্ণ হয়। এটা তো জগদ্ধাত্রী পুজো, তাই একটু কম জাঁকজমক। কিন্তু এই দেখুন, দেখেছেন চন্দননগরের লাইট দেখতে পেয়ে গেছি। এটাই তো হচ্ছে কি যে ঐতিহ্য। চারিদিকে এপাশে পার্কিংয়ের বেশ ভালোই জায়গা রয়েছে। এখানে পার্কিংয়ের কোনোই অসুবিধে হয় না। আমরাও খুব সুন্দরভাবে পৌঁছে গেছি, পার্কও করে দিয়েছি কারটা। চন্দননগরের বিখ্যাত আলোর ছোঁয়ায় সেজে উঠেছিল গোটা প্যান্ডেল, আর চারিদিকটা বেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন চন্দননগরই নেমে এসেছে বেঙ্গালুরুর বুকে। মা এসেছিলেন একেবারে কলকাতার কুমোরটুলি থেকে। মায়ের মুখখানি এত সুন্দরভাবে গড়া যেন চন্দননগরের মূর্তির আদলেই জীবন্ত হয়ে উঠেছেন দেবী জগদ্ধাত্রী। এখানকার ডেকোরেশনটাও ছিল অপূর্ব। সবাই তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ফটোশ্যুট করেছে, রিলস বানিয়েছে ইনস্টাগ্রামের জন্য। অনেক দূর থেকে ট্রাভেল করে আসছি আমরা। সবার প্রথমে মাকে দর্শন করব, যার জন্য উতলা হয়ে যাচ্ছি। তারপরে বাকি জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। উইকডেজ হলে হবে কি, ভিড়ভাড়টা কিন্তু বেশ ভালোই ছিল, তাই মা বাবাকে বললাম খুব সাবধানে এসো। আরটি নগরের এই পুজো প্যান্ডেলের এই ঝুমারগুলো আমার ভীষণ ভালো লাগে, খুব আকৃষ্ট করে। চলুন এবার মায়ের কাছে যাওয়া যাক। এই সবেই আরতি শেষ হয়েছে আর যজ্ঞ শেষ হয়েছে। এই দেখুন মায়ের মুখখানি কি অপূর্ব লাগছে না? একদম চন্দননগরের মূর্তির আদলেই মায়ের এই মুখ একদম জীবন্ত হয়ে উঠছেন মা জগদ্ধাত্রী। ডাকের সাজে আর রূপলি মুকুটে আর চোখে সেই মায়াময় দৃষ্টি, মাকে দেখতে সত্যি অপরূপ লাগছিল। চোখ সরানো যাচ্ছিল না, এতটাই সুন্দর লাগছিল। আর সেই রকম ছিল ডাকের সাজ, যেটা দেখে সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম। অপূর্ব। এবছর মায়ের পরনে আছে লাল বেনারসি। মায়ের সাজসজ্জা ছিল অসাধারণ। লাল বেনারসি আর তার সাথে রূপলি গয়না আর চন্দননগরের আলোয় মোড়া প্যান্ডেলের প্রতিটি কোণে প্রতিফলিত হচ্ছিল সেই ঐশ্বর্য। আর এই জগদ্ধাত্রী পুজো সপ্তমী, অষ্টমী, নবমী 3টি তিথির পুজো একদিনেই সম্পন্ন হয়েছে। আর কাল অর্থাৎ দশমীর দিন হবে বিসর্জন। আর এবছরের পুজো পর্ব শেষ হয়ে যাবে এর সাথে সাথেই। আমার মা বাবাও এসেছে কলকাতা থেকে বেঙ্গালুরুতে, তাদের সঙ্গে নিয়ে পুজো দেখতে গিয়েছিলাম। আর তারা পুরো পরিবেশটা দেখে ভীষণ খুশি। এত খোলামেলা, এত সুন্দর জায়গায় পুজো হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। বাবা তো অবাক হয়ে বলেই বসলো, বেঙ্গালুরু দিনে দিনে কতটা বদলে যাচ্ছে। আগে ভাবতাম বাঙালির পুজো মানেই দুর্গা পুজো, কিন্তু এখন তো জগদ্ধাত্রী পুজো, এত সুন্দর আয়োজন, আবার কোথায় না সিলিকন সিটিতে, ভাবাই যাচ্ছে না। সত্যি আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্টের উদ্যোগে এমন সজীব বর্ণময় উৎসব দেখা সত্যিই গর্বের। কনভেনশন হলের দুই পাশে বসেছিল সারি সারি স্টলও। নানা রকম খাবার দাবার, পোশাক পরিচ্ছদ আর হস্তশিল্পের জিনিসপত্র, গহনা, সমস্ত কিছু সমারোহ ছিল। আমি বিশেষ করে খুব একটা দোকানের দিকে যাইনি। আর এখানে পেলাম নবদ্বীপের ক্ষীর দই। এটা তো নবদ্বীপের একদম বিখ্যাত ক্ষীর দই। তো আমার মেয়ে তো সেটা দেখে বললো কি যে আমাকে কিনে দিতে হবে, আমি খাবো। আমি বললাম ওইখানে ওইটুকুনি, আর সেই রকম কেনাকাটা নেই। এই তো সবে দুর্গাপুজো গেল, আর সেরকম কেনাকাটা কিছু ছিল না। তবে জিনিসগুলো খুব ভালো ছিল, দেখতেও ভালো লাগছিল। এই যে এখানে ক্ষীর দই একেবারে মন ভরে খাওয়া যায় এমন একটা স্বাদ এই ক্ষীর দইয়ের।
আরও অনেক দোকান ঘুরেও দেখছিলাম, শুধু দেখেইছি, কিছু জিনিসপত্র কিনিনি। ক্ষীর দইগুলো বড় ভাঁড়গুলো 350 টাকা করেছিল, দুটো নিলে কিছুটা কম করছিল, আর এই ছোটোগুলো 100 টাকা করে নিচ্ছিল। তো ঋদ্ধিকে বললাম কি যে বাড়িতে রাখা যাবে না, তুই এখানেই যদি খাবি তাহলে তুই নিয়ে খা। আর এই সন্দেশের বাক্সগুলো ছিল 400 টাকা করে, কিন্তু একদম হাতে করা সন্দেশ। বারবার চোখটা ওইদিকে জামদানি শাড়িগুলোর দিকে যাচ্ছিল, কিন্তু আবার চোখটাকে সরিয়ে নিয়েছিলাম। এটা সারা সারা কেমন রসগোল্লা। জামদানি শাড়ি দেখলেই মনটা বড্ড আনচান করে, তাও মনটাকে কন্ট্রোল করে আর দেখতে দেখতে বাইরের দিকে বেরিয়ে এলাম। ভাবলাম এখানে বেশিক্ষণ থাকলে মুশকিল আছে, মনকে আটকে রাখা যাবে না, তার থেকে বরং ভালো বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে আসতেই দেখা হয়ে গেল আমার সাবস্ক্রাইবারদের সাথে। সত্যি মনটা আরও ভালো হয়ে গেল। তখন মনে হয় এভরিডে ইকো যাত্রীর পরিবার ব্যাঙ্গালোরের প্রতিটা কোনায় পৌঁছে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ির দোরগোড়াই নক করছে। এটা শুনে, দেখে এবং আলাপ করেও খুব ভালো লাগলো। সত্যিই মনে হচ্ছিল বেঙ্গালুরুর কোনায় কোনায় আমার পরিবারের মতোই ছড়িয়ে আছে আপনজনেরা। তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে হেসে ছবি তুলে আবার ফিরে এলাম মাঠের দিকে। ততক্ষণে অ্যাকচুয়ালি সবারই খুব খিদে পেয়েছে, তাই আমরা ঠিক করলাম আগে খাবার খেয়ে নেওয়া যাক। আর আপনারা তো জানেনই অনির্বাণ ভট্টাচার্য আসছেন তার বাংলা ব্র্যান্ড নিয়ে, হুলিগানিজম। তার জন্য সবাই একদম অস্থির হয়ে আছে, প্রত্যেকে চেয়ার ধরে নিয়েছে। তো আমরা ভাবলাম আগে খাবারটা খাই, আগে পেট পুজো, তারপরে হচ্ছে গান শোনা হবে। ততক্ষণে ভীষণ খিদে পেয়েছিল অ্যাকচুয়ালি, আমরা ঠিক করলাম তাই খাবারটা আগে বেছে নিই। খাবার দাবারের জায়গায় ছিল বাঙালির সবথেকে প্রিয় খাবারগুলি, যেমন কলকাতা বিরিয়ানি থেকে শুরু করে বাসন্তী পোলাও, চিকেন মাটন কষা, এগ রোল, মোগলাই পরোটা থেকে শুরু করে ফিশ ফ্রাই, সমস্ত কিছু। এতটাই ভেতরে ভিড় ছিল, ভেতর পর্যন্ত ক্যামেরা নিয়ে যাওয়াটা একদমই সম্ভব হয়নি। যতটা সম্ভব ওপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তবে এখানকার খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়, কোনো নো ডাউট, কোনো কমপ্লেন তো আজ পর্যন্ত আমরা পাইনি। তাই সব কিছু মোটামুটি ভালো। ঠিক তখনই মঞ্চে শুরু হলো এক অদ্ভুত ঝড়। হাজির হলেন অনির্বাণ ভট্টাচার্য তার ব্যান্ড হুলিগানিজমকে নিয়ে। তার অভিনয় আমরা যতবার দেখি ততবারই মুগ্ধ হই, কিন্তু এবার মঞ্চে তার গায়কী শুনে তো অবাকই হয়ে গেলাম। গান শুরু হতেই গোটা মাঠ যেন কেঁপে উঠল। আলো, সাউন্ড, ভিড় আর সেই উত্তেজনা। উইকেন্ড হলে কি হবে, বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা হলে কি হবে, উত্তেজনা দেখে তো মনে হচ্ছিল না যে এটা উইকডে। বেঙ্গালুরু বাঙালিরা সবাই নেচে উঠল তার গানের তালে। वो एक दिन पहले मर गया बे। গানগুলো আপনাদেরকে খুব একটা শোনাতে পারবো না, ওই যে ইউটিউবের কপিরাইটের ভয়ে, কপিরাইট করে দিলেই মুশকিল। আমরাও নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, নাচের মুদ্রায় হাসির ঝলকে ভরে উঠল চারপাশ। আমরাও লম্ফঝম্প দিতে শুরু করলাম অনির্বাণের কণ্ঠে। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা। এই গানটার অপেক্ষায় বসেছিল প্রচুর মানুষ, তার এই বিখ্যাত গানের জন্য অপেক্ষা করছিল 8 থেকে 80 প্রত্যেকেই। গানটি বাজতেই সবাই একসাথে গলা মেলালো। মুহূর্তটাকে ক্যামেরাবন্দি না করলে কি আর চলে, তাই ক্যামেরাবন্দি করে রাখলাম, ভিডিও, ফটো সব রকমভাবে সবই তুলে রাখলাম সেই মায়াময় রাতের স্মৃতি হিসেবে। স্মৃতির পাতায় যোগ দিল আরও একটা নতুন অধ্যায়। আমরা গান শুনতে শুনতে একটু কনসেন্ট্রেট করলাম খাবার দাবারে, লুচি আর মাংসে। লুচি মাংস নিয়ে বসেছি, ফিশ ফ্রাই নিয়েছি, এগ রোল নিয়েছি, মোটামুটি চেয়ারও পেয়ে গিয়েছিলাম এদিক ওদিক থেকে জোগাড় করে 3-4টি। সেখানেই বসে বসে এনজয় করছিলাম। আর একটু বসতে পেলে কিন্তু বেশ ভালোভাবে গানও শোনা যায় আর আনন্দও করা যায়, আর চারিদিকের পরিবেশটাও কেউ বেশ মজা নেওয়া যায়। আজ মনটা কেমন উড়ু উড়ু। এবার কেন এই সুন্দরীদের দেখে? আরে না না, তবে মনটা কেন উড়ু উড়ু? দারুণ দারুণ। কি রে, এটা বেঙ্গালুরু,
এবার খাওয়া দাওয়া শেষে আমরা এবার গান শুনতে গেলাম একদম সামনের দিকে। এখানে দেখুন কি ভালো লাগছে, মোবাইলের লাইটগুলো জ্বলছে, একদম জোনাকির আলো চারিদিকে ছড়িয়ে আছে মনে হচ্ছে। আর তার সাথে একটা মৃদু ভাষী ভীষণ সুন্দর একটা কণ্ঠস্বরে গান হচ্ছিল অনির্বাণের, শুনতে আমাদের সত্যি ভালো লাগছিল। আপনাদের শোনাতে পাচ্ছি না ওই একই কপিরাইটের কারণে। অনির্বাণ আমার জেলার মানুষ, মেদিনীপুর জেলায় তার জন্ম এবং মেদিনীপুর হাসপাতালে তার জন্ম। মেদিনীপুর কলেজ থেকে পড়াশুনো করেছে সে। আমি যে কলেজে পড়েছি সেই কলেজেরই সিনিয়র, তাই একটা আলাদা টান তো ছিলই। সরকার ওর ডাকনামটা বলা যাবে না, অশ্লীল ডাকনাম। আর তার পাশে স্যাক্সোফোন নিয়ে এবং বাঁশি এবং হারমোনিকা সুশ্রুত গোস্বামী সানি। জন্মে বাবা মার নামই রেখে যে মিউজিকই করতে হবে, আর কিছু করা যাবে না, শর্ত। আমাদের ড্রামসে প্রীতম দাস। প্রীতম দাসের বোধহয় ব্যাঙ্গালোরে একটা ফ্যান ক্লাব আছে। আর একদম আমাদের বাঁদিকে আমাদের বেসিস্ট কৃষাণু ঘোষ, আমাদের দলের একমাত্র ঘোষ, ওকে আমরা ডাকি মাধব বলে। And the band leader শুভদীপ গুহ। বাবা, আমি দেবরাজ। আমি অনির্বাণ। কনসার্ট এখানেই শেষ, ওনাদেরকে সম্মান জানানো হচ্ছে। কিন্তু কনসার্ট শেষ হয়ে যাওয়ার পরেও যেন সবার মুখে রয়ে গেল সেই গানের ছন্দ। মেলার গান, মেলার মাঠ ছেড়ে সবাই বেরিয়ে আসছে, তবুও সেই গান বাজছে মনে মনে বা কারোর মুখে মুখে। আমরাও গাড়িতে উঠে বসলাম, গাইতে গাইতেই আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। গানটা যে ভারী সুন্দর, তাই 8 থেকে 80 দুর্দান্তভাবে এনজয় করেছে সেই মাঠে। কোমরে হাত রেখে রেখে, হাতে হাত রেখে, পা দুলিয়ে দুলিয়ে, কোমর দুলিয়ে দুলিয়ে প্রত্যেকেই আনন্দ করেছে। পুরো পথটাই কেটে গেল আনন্দে, হাসিতে আর সেই গানের তালে তালে, লয়ে লয়ে। এভাবেই শেষ হলো আমাদের জগদ্ধাত্রী পুজোর দিনটা। আনন্দ, আড্ডা, আলোর মেলা, মেলার গান আর স্মৃতির ভাণ্ডারে ভরা একটা সুন্দর সন্ধে। মা জগদ্ধাত্রী যেন আনন্দে ভরে দেন আমাদের আগামী দিনগুলো, এই কামনাই করি। আর এই কামনা করে ওখান থেকে বিদায় নিলাম। গাড়ির জানালা দিয়ে শেষবারের মতো আলোকিত প্যান্ডেলটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল চন্দননগরে সেই আলো আজও আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে। আসছে বছর আবার হবে, মনে মনে বললাম, আবার এসো মা, আবার এমন করে আলোয় ভরিয়ে দিও আমাদের জীবন। এখানেই শেষ করলাম আমার আজকের ব্লগ। আনন্দ, উৎসব আর ভালোবাসার গল্পে ভরা এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।